রাজনীতিতে প্রবেশের ইচ্ছা নেই, ফেব্রুয়ারিতে বিশ্বাসযোগ্য নির্বাচন মালয়েশিয়ান টিভিকে প্রধান উপদেষ্টা। কারাগার ও বাইরে খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার দাবি বিএনপি নেতাদের, জন্মদিনে সুস্বাস্থ্য কামনা। ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা জোরদার, শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্থার শিকার কয়েকজন। রাজশাহীতে এনজিওর চড়া সুদের ফাঁদে মানুষ, 2 সন্তান স্ত্রীকে হত্যার পর ঋণে জর্জরিত কৃষকের আত্মহত্যা। আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বার্নামাকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। ডক্টর ইউনূস জানান, তার মূল মনোযোগ এখন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে। দেশকে সঠিক পথে ফেরানো হয়েছে এবং ফেব্রুয়ারির নির্বাচন হবে বহু বছরের মধ্যে প্রথম বিশ্বাসযোগ্য নির্বাচন বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে না থাকার কথা পূর্ণ ব্যক্ত করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। নোবেল শান্তি পুরস্কার জয়ী এই অর্থনীতিবিদ বলেন, সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো সম্ভাবনা তার নেই। আমি সেই লোক নই। সরকারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়াই কাজ। গত 1 বছরে আমরা অনেকটা পথ এসেছি। এই আগস্টে আমরা আমাদের প্রথম বছর সম্পন্ন করেছি এবং আমরা অনেক কিছু অর্জন করেছি। প্রধান উপদেষ্টা বলেন, তার অন্যতম বড় অর্জন হলো ঐকমত্য কমিশন গঠন করা, যেটি 11টি সংস্কার কমিশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। জানান, ঐকমত্য কমিশন নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন এ মাসের শেষের দিকে দিতে পারে, যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠন করা যাবে। আমরা এটির শেষ দিকে এসেছি। সম্ভবত এ মাসের শেষ দিকে আমরা ঐকমত্য কমিশনের প্রতিবেদন পাব। রাজনৈতিক বিষয়ে একটি ঐকমত্য প্রয়োজন। সংসদ এক কক্ষ বিশিষ্ট নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। দেশ এখন সঠিক পথে যাওয়ায় আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। আর এবার নির্বাচনটি আগের 3টি মিথ্যা নির্বাচনের চেয়ে ভালো হবে বলে প্রতিশ্রুতি দিয়ে বলেন, অনেক বছর পর প্রথমবার মতো জনগণ একটি নির্বাচন পাবে। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসরে মিলাদ মাহফিলে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া করা হয়। সেই সাথে দেশ ও জাতির কল্যাণেও দোয়া করা হয় মিলাদ মাহফিলে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর জেল ও জেলের বাইরে যারা অত্যাচার করেছে তাদের বিচার দাবি করেছেন দলটির নেতারা। বেগম জিয়াকে জেলে বিষ প্রয়োগ করার অভিযোগও করেন তারা। বলেন, আগামী জাতীয় নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে, তবে এ নিয়ে কারো পাতা ফাঁদে পা দেয়া যাবে না। বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার আয়োজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকীর। আলোচনায় বিএনপি নেতারা অভিযোগ করেন, বেগম জিয়ার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে বিগত ফ্যাসিবাদী আমলে। মিথ্যা মামলায় তাকে জেলে দিয়ে জেলেও করা হয়েছে অত্যাচার। সেসব নির্যাতনকারীদের বিচারের দাবিও করেন তারা। পর্যায়ক্রমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যহানি ঘটছে। আমরা বুঝতে পেরেছি যে নাকি ওই সময় খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। আজকে আমি এই অনুষ্ঠান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি, এবং বিচার হওয়া উচিত। ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে
তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। বক্তারা বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান বক্তারা। ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। সেই কারণেই আমাদের একটু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। পরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। শুক্রবার বিকেলে অধ্যাপক ইউনুসের পক্ষ থেকে পাঠানো একটি ফুলের তোড়া গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছে দেওয়া হয়। বিকেল 4টার দিকে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম গুলশানে ফিরোজায় এসে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তারের কাছে ফুলের তোড়া হস্তান্তর করেন। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন। শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের নিরাপত্তা জোরদার করা হয়। দিনটিতে সকাল থেকে কয়েকজন শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্থার শিকার হন, কয়েকজনকে মারধরও করা হয়। তবে কাউকে আটক করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধানমন্ডি 32 নম্বরের দুই পাশেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। ব্যারিকেডের সামনে ছাত্রদল সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। গণমাধ্যম কর্মী ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে না পুলিশ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ধানমন্ডিতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে বলেও জানান তারা। এদিকে গোয়েন্দা পুলিশ বাহিনী রাজধানী থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 6 জনকে গ্রেফতার করেছে। রাজধানীতে অরাজকতা তৈরির চেষ্টাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশ। রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ি থেকে 2 শিশু সন্তান সহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশে চিরকুটে লেখা ছিল, আত্মহননের পথ বেছে নেয়া ঋণের জালে জর্জরিত গৃহকর্তা কৃষক মিনারুল ইসলামের হতাশার কথা। ঋণগ্রস্ত হয়ে রাজশাহী অঞ্চলে বেড়েই চলেছে আত্মহত্যার ঘটনা। শরীফুজ্জামান রয়েলের ক্যামেরায় সৌম্য সাজুর পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। বেঁচে থাকার লড়াই সবার, তবু দারিদ্র্যের কষাঘাত কিংবা দুঃখ হতাশা যখন গ্রাস করে, জীবনের কাছে হার মানেন কেউ কেউ। আমরা মরে গেলাম ঋণের দায়ে, খাবারের অভাবে। কৃষক মিনারুলের মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুটে আরও লেখা ছিল, নিজ হাতে স্ত্রী সন্তানদের মারলাম, আমিও মরলাম, কার আশায় বেঁচে থাকবো। মোটা অঙ্কের ঋণ নিয়ে সম্প্রতি বাবার জমি বিক্রি করে কিছুটা শোধ করলেও আর্থিক সংকটে ছিলেন মিনারুল। অনেক সময় দুবেলা খাবার জুটত না। সাতার দিকে হেসে আমার বেটারা কেউ জব দিছে না, আমার বেটা বুঝিন মরে গেছে তাকি আমার জানেই বিলছে যে সত্যি আমার বেটা গলা দৌড় দিস। ও বাপ আমার বাপ নাই, কিউটের পাইনি বাপ, টের পাইলে আমার একটা লাথি তো বাইস তো তাও জীবনে সহ্য করতে। শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় বাড়ির এক ঘরে মনিরা ও তার শিশুকন্যার মরদেহ পাওয়া যায়। অন্য ঘরে মনিরার স্বামী মিনারুল ও তাদের ছেলের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। উনি নিজে আত্মহত্যা করছে। ফরেন্সিকে আমাদের ক্রাইম সিনের আলামত সংগ্রহ করে ওগুলো আরও যদি আমরা ইনভেস্টিগেশন করে রিপোর্ট পাই সেগুলোর উপর কাজ করব। আর এর পিছনে অন্য কারণ থাকতে পারে কিনা আমরা সেটা পরবর্তী ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারব। রাজশাহীতে দিন দিন ঋণ নিয়ে বিপাকে পড়া মানুষের সংখ্যা বাড়ছে।
বিভিন্ন গণমাধ্যমের তথ্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে গত এপ্রিল মাসেই এ বিভাগে ঋণগ্রস্ত হয়ে আত্মহননের পথ বেছে নেন অন্তত ৩০ জন। কড়া সুদের ঋণ পরিশোধ করে কেউ ঘরহারা, সম্পত্তিহারা, অনেকে পালিয়েও বেড়াচ্ছেন। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী 4টি ইউনিয়নের প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে তিস্তার পানি নামতে শুরু করায় পরিস্থিতির উন্নতি হয়েছে লালমনিরহাটে। বিস্তারিত আহমেদ শরীফের ডেস্ক রিপোর্টে। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে গত 2 আগস্ট থেকে কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীতে ক্রমশই পানি বৃদ্ধি পাচ্ছে। পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এতে জেলার দৌলতপুর উপজেলার নদী তীরবর্তী রামকৃষ্ণপুর, চিলমারি, মরিচা ও ফিলিপনগর এই 4টি ইউনিয়নের প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। একে একে বন্ধ করে দেওয়া হয়েছে এই অঞ্চলের পানিবন্দী হওয়া 21টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 1000 হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসলের ক্ষেতে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। পদ্মার পানি বৃদ্ধির কারণে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ও বাহাদুরপুর ইউনিয়নের বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। একে তো উপর বৃষ্টি, তারপরে নদীর পানি, এই নিয়ে ধরেন আমরা আতঙ্কের ভিতরেই আছি। আমরা বর্তমান খুব সমস্যার ভিতরে আছি। আমরা খুব দূর জায়গা আছে, খুব কষ্ট আছে। আপনারা একটু লোকজন খেয়াল করে দেখেন যে কোনো মাধ্যম দিয়ে ঠেকানি যায় নাকি, নাহলে আমরা এই গ্রাম সব শেষ হয়ে যাব। পানি খালি বাড়তেই আছে আর খালি বন্যা খালি আমাদের বাড়ি ঘর ডুবে যাচ্ছে। এদিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন। আমরা পরবর্তীতে বন্যা শেষ হলে ক্ষতিগ্রস্তের সংখ্যা নিরূপণ করে এটা আমরা মিনিস্ট্রিকে জানাবো। তার প্রেক্ষিতে তাদের জন্য যে সহযোগিতাটা আসবে সেটা আমরা পৌঁছে দেব। সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানান কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমাদের যে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা ফিল্ডে আছেন এবং যেখানে কোনো অসুবিধা হলে তাৎক্ষণিকভাবে তারা প্রতিরোধের ব্যবস্থা করবে। অন্যদিকে বৃষ্টি ও উজানের ঢলে ফুলে ফেপে ওঠা তিস্তার পানি কমে গেছে। জেলা প্রশাসন জানিয়েছে তালিকা প্রণয়ন শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এগুলো সবই তালিকা করব। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যারা এই ক্ষতিপূরণ তারা সাধারণ মানুষ পেতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। দ্রুত নদীর পানি কমতে থাকায় জেলার নদীপাড়ের মানুষের মাঝে স্বস্তি ফিরছে। তবে এখনও ডুবে আছে অনেক রোপা আমন ক্ষেত। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রাজধানীর বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 80 টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে গোল বেগুনের দামে 80 টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 200 টাকায়। কমেনি ডিমের দামও, প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 140 টাকার আশেপাশে। তবে কিছুটা কমেছে সোনালী মুরগির দাম। মিনিকেট চালের দামও কেজিতে 2 টাকা কমেছে। সেলিম মালিকের রিপোর্ট। পকেটে কত টাকা থাকলে ব্যাগের কতটা ভরবে সেই চিন্তা মাথায় নিয়ে এখন বাজারে আসেন সাধারণ মানুষ। ছুটির দিন শুক্রবার যারা রাজধানীর বাজারে এসেছেন তাদের মতে এক সপ্তাহে সবজির দাম আরও বেড়েছে। কারণ হিসেবে বিক্রেতারা তুলে ধরছেন বৃষ্টি মৌসুম শেষ আর বাজারে চাহিদার তুলনায় পণ্যের ঘাটতির কথা। ছিল 30-25, এখন 30-40। ভেন্ডি ছিল 80 টাকা, এখন ভেন্ডি হলো 120 টাকা। তাল বেগুন ছিল 120 টাকা, এখন বেশি 200 টাকা। 100 টাকার নিচে কোনো সবজি নাই, তো এটা আসলে আমাদের জন্য অনেক বেশি কষ্টকর। এই সপ্তাহে টমেটো সবজির দাম অনেক বেশি, কিনে খাওয়ার মতো অবস্থা নাই। প্রতি সপ্তাহে বেশ ওঠানামা করছে মুরগির দামও। এবার গত সপ্তাহের তুলনায় সোনালী মুরগির দাম কেজিতে কমেছে 20 টাকা, তবে ব্রয়লারে বেড়েছে 10 টাকা। গত সপ্তাহে 320 টাকা ছিল, এই সপ্তাহে 300 সোনালী। এই সপ্তাহে হলো আপনার ব্রয়লার মুরগি 10 টাকা পারছে, 180 টাকা হয়েছে, 70 টাকা ছিল 80 টাকা হয়েছে। 2 সপ্তাহে টাকা মিলায় 1 সপ্তাহে আমাদের বাজার করতে হচ্ছে। প্রায় 1 মাস ধরেই বাড়ন্ত ডিমের দাম। গত 7 দিনে লাল ও সাদা ডিমের দাম ডজন প্রতি আরও বেড়েছে 10 টাকার মতো। লাল ডিম 135 টাকা ছিল, আর হলো এই সপ্তাহে হলো 145 টাকা। সাদা ডিম ছিল 125 টাকা, এখন হলো 135 টাকা। বেশ কিছুদিন ধরেই চাল আমদানির কথা বলছে সরকার, ফলে কমেছে মিনিকেট চালের দাম। মিনিকেট 80 বিক্রি করছে, এখন 78। নাজির চাল দাম বেশি, এখন নাজির চাল মনে করেন আগের প্রতিদিন 1-2 টাকা বাড়তো,
এখনই এক সপ্তাহ বাড়ে নেই। ইলিশের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে 200 টাকা পর্যন্ত কমলেও এখনো তা মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 2200 টাকার আশেপাশে। গত সপ্তাহে ছিল 2400 টাকা যেটা, এই সপ্তাহে 2200 টাকা হয়েছে কেজি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এক্সপেল ডুয়েল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। দেশের কয়েকটি জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 250 শতাধিক রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সবশেষ 24 ঘন্টায় দেশে আরও 252 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 104 জনের। কুমিল্লায় সবশেষ 24 ঘন্টায় আরও 16 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। দাউদকান্দি উপজেলাতেই নতুন করে 13 জন আক্রান্ত হয়েছে। কুমিল্লা জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, জুন মাসের শুরু থেকে দাউদকান্দি পৌর এলাকার 5, 6 ও 7 নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের হটস্পট হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8940 জনে। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের মালিকানায় একটি অলাভজনক ব্যাংক প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। ব্যাংকটি প্রতিষ্ঠায় বাংলাদেশি অর্থ পাচারকারীদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা জানতে চাওয়া হয়। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের যুক্তরাষ্ট্র ব্যুরো চিফ ফরিদ আলম। মানবতার সেবায় কাজে লাগে। বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন নামের এই ব্যাংকের সম্ভাব্য কার্যক্রম নিয়ে ধারণা দিতে সাংবাদিক সম্মেলনে প্রধান উদ্যোক্তা মোহাম্মদ কাদের তার লিখিত বক্তব্যে জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত 12 লাখ প্রবাসী বছরে প্রায় $30 মিলিয়ন রেমিটেন্স বাংলাদেশে পাঠায়। প্রবাসীদের কল্যাণেই তারা একটি ব্যাংক প্রতিষ্ঠার তাগিদ অনুভব করেছেন। ফেডারেল ক্রেডিট ইউনিয়ন মূলত একটি নন প্রফিট ব্যাংকিং কার্যক্রম, যেটি মূলত ওন করে এর মেম্বার যারা তারা। সো আমাদেরকে ফেডারেল এই মুহূর্তে বলেছে তোমার যারা 300 অ্যাটলিস্ট 300 মেম্বার দিতে হয়। তোমাদের যারা 300 মেম্বার আছেন, যারা তোমার সাথে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবে, ওদের ডিটেলসটা আমাদেরকে পাঠাও। সো আমরা এটা যদি দেখি যে সবকিছু ঠিক আছে, তখন তুমি কার্যক্রম শুরু করতে পারবা। এদিকে এই ব্যাংক প্রতিষ্ঠায় বাংলাদেশ থেকে অর্থ পাচার করে একজন সাংবাদিকের স্ত্রী বিপুল অর্থ বিনিয়োগ করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্য নিয়ে জানতে চাইলে তিনি তা পুরোপুরি অস্বীকার করেন। ভদ্রমহিলা এখানে ছিলেন কিনা সেটাও আমি জানি না। ইভেন আজকে 2 বছর পরে গিয়ে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। 2 বছর জুন, জুলাই, অগাস্ট, 2 বছর 2 মাস পরে অ্যাপ্রুভাল পেয়েছি। আপনার কি মনে হয় আজ থেকে কত 26 মাস আগে আমি কোনো ভদ্রমহিলা বা এরকম যারা বাংলাদেশে আছেন ওদের নাম ইউজ করে আমি এটা অ্যাপ্লাই করব, এটা কি কোনো সেন্সে আসে? এখন যদি হতো যে আমি আজকে অ্যাপ্লাই করেছি, তখন আপনি বলতে পারতেন, বা যে সরকারটা চলে গেছে। সাংবাদিক সম্মেলনে পরিচালনা বোর্ডের সদস্য ছাড়াও কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রবাসের খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে মক্কা বিএনপি। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সাবেক এমপি লুৎফর রহমান কাজল। এর আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ইদ্রিস মিয়ার নেতৃত্বে ওমরা পালনের সময় উপস্থিত ছিলেন মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম মক্কা শাখার সভাপতি রাশেদুল আমিন চৌধুরী, বেলাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম সহ অন্যরা। বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপিও। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারির সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি ও প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি কাজী মাসুদ। বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাহিন, উপদেষ্টা রফিক ভুঁইয়া, প্রচার সম্পাদক আব্দুর রহিম সহ প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতাকর্মীরা। সভায় খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করা হয়।
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, মাহফিলে সভাপতিত্ব করেন শেখ ইসমাইল মঈনুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী সেনবাগ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী, ইনভেস্টর্স আব্দুল কাদের, মাওলানা আসহাবুদ্দিন, জাসাস সভাপতি রফিক চৌধুরী সহ অন্যরা। কুয়েতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কুমিল্লা প্রবাসী পরিষদ। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, কুয়েতে কুমিল্লা প্রবাসী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের মায়ের মৃত্যুতে মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শোকসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা পরিষদের সভাপতি ওয়ালি আহমদ ওয়াহিদ। সাধারণ সম্পাদক মেহেদি হাসান ও আলামিন সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি মামুনুল হক কাজল, মাইনুদ্দিন মজুমদার, মোহাম্মদ ইমরান। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শফিকুল্লাহ ভুইয়া। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট, এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজের অনুশীলন চলছে বেশ কয়েকদিন ধরেই। তবে এতদিন ফিটনেস ক্যাম্প হলেও শুক্রবার থেকে শুরু হয়েছে নিয়মিত অনুশীলন। সব কোচদের উপস্থিতিতে স্কিল ট্রেনিং শুরু করেছেন লিটনরা। ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন হেড কোচ ফিল সিমন্স। পেস বোলিং কোচ শন টেইট আর মোহাম্মদ সালাউদ্দিনও যোগ দিয়েছেন দলের অনুশীলনে। 3 মাসের জন্য নিয়োগ পাওয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডও ছিলেন ট্রেনিং সেশনে। খেলোয়াড়দের মধ্যে তাওহিদ হৃদয় ছাড়া সবাই উপস্থিত ছিলেন। ব্যক্তিগত কারণে অনুশীলনে নেই তিনি। অনুশীলন মূলত রুদ্ধদ্বার হলেও মাত্র 20 মিনিটের জন্য খেলোয়াড়দের প্রস্তুতি পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছে গণমাধ্যম। নারী ক্রিকেট, নিজেদের মধ্যে টুর্নামেন্ট খেলে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নেবেন নিগার সুলতানা জ্যোতিরা। জ্যোতিদের 2টি দল ছাড়াও বিসিবি আয়োজিত এই টুর্নামেন্টে খেলবে ছেলেদের অনূর্ধ্ব 15 ক্রিকেট দল। বিশ্বকাপের আগে নেই কোনো আন্তর্জাতিক ম্যাচ। বিসিবিও আয়োজন করতে পারেনি কোনো দ্বিপাক্ষিক সিরিজ। শেষ পর্যন্ত নিজেদের মধ্যে খেলে বৈশ্বিক আসরের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ দলকে। নিজেদের মধ্যে ভাগ করে লাল ও সবুজ নামে 2টি দল আর ছেলেদের অনূর্ধ্ব 15 দল খেলবে এই টুর্নামেন্টে। সোমবার থেকে শুরু এই টুর্নামেন্টের সব ম্যাচই হবে বিকেএসপিতে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সিলেটে 1 মাসের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। এই মুহূর্তে বিকেএসপিতে ক্যাম্প করছেন জ্যোতিরা। ফুটবল, নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচকে সামনে রেখে 2 দিন আগে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও শুক্রবার মাঠে মাত্র 12 জন নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় দল। দলে থাকা 10 জন ফুটবলারকে ছাড়পত্র দেয়নি বসুন্ধরা কিংস। এরপরও অনুশীলন চালিয়েছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। প্রথম অনুশীলনে খুব কম সংখ্যক খেলোয়াড় থাকায় রুদ্ধদ্বার অনুশীলনের পথেই হেঁটেছেন হেড কোচ। একাদশে থাকা নিয়মিত খেলোয়াড়ের মধ্যে অনুশীলনে উপস্থিত ছিলেন জামাল ভুইয়া ও রহমত মিয়া। ঢাকা আবাহনী অনূর্ধ্ব 23 এবং জাতীয় দলের জন্য মোট 10 জন খেলোয়াড় ছাড়লেও বসুন্ধরা কিংসের এমন আচরণ বড় প্রশ্নের জন্ম দিয়েছে। এদিকে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল আরও 2 সপ্তাহ আগে থেকেই অনুশীলন শুরু করেছে। নারী ফুটবল, সাফ অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ভুটান গেছে বাংলাদেশ দল। সাফ অনূর্ধ্ব 20 টুর্নামেন্টে বাংলাদেশে এসে না খেললেও ভুটানে খেলবে ভারত। বাংলাদেশ, নেপাল, ভারত ও ভুটানকে নিয়ে টুর্নামেন্ট হবে ফিরতি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। হেড কোচ পিটার বাটলার ছুটি কাটাতে লাওস থেকে ইংল্যান্ডে যাওয়ায় এই টুর্নামেন্টে কোচের দায়িত্ব পেয়েছেন সহকারী কোচ মাহবুবুর রহমান। সাফ নিয়ে বাংলাদেশ দলে অভিষেক হবে 8 ফুটবলারের। এই মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাজনীতিতে প্রবেশের ইচ্ছা নেই, ফেব্রুয়ারিতে বিশ্বাসযোগ্য নির্বাচন, মালয়েশিয়ান টিভিকে প্রধান উপদেষ্টা। কারাগার ও বাইরে খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার দাবি বিএনপি নেতাদের, জন্মদিনে সুস্বাস্থ্য কামনা। ধানমন্ডি 32 নম্বরে নিরাপত্তা জোরদার, শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্থার শিকার কয়েকজন। রাজশাহীতে এনজিওর চড়া সুদের ফাঁদে মানুষ, 2 সন্তান স্ত্রীকে হত্যার পর ঋণে জর্জরিত কৃষকের আত্মহত্যা।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।